ঠিক আছে। সো আমাদের মেনলি হচ্ছে হানা যে স্টার্ট করতে যাবো, তো আমাদের হচ্ছে সবার প্রথমেই আমাদের দুটো কোশ্চেন থাকবে, যেটা আমরা ফার্স্টেই বলেছিলাম যে why হানা আর হোয়াট ইজ। হোয়াট ইজ হানা। তো কি রেকর্ড করছে? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। স্যার করছেন রেকর্ড। ও স্যার নিজেই করছেন তো, ঠিক আছে স্যার দিবেন তাহলে। তো এই দুটো আমাদের যেটা কোশ্চেন্স থাকে প্রথমেই, যে হোয়াই হানা আর হোয়াট ইজ হানা। তো আমরা দুটো কোশ্চেন্স এর মধ্যে একটা একটা করে আমরা এগোবো। তো ফার্স্টে আমরা হোয়াই হানাতেই যাব। তো কেন, কেউ বলতে পারবে যে কেন আমরা হানাতে যাচ্ছি? কেউ কি বলতে পারবে? অনির্বাণ, সবারই তো মানে তাও অম্বর, সবারই একটু একটু জানা আছে, যেহেতু আগে ক্লাস আমরা করেছিলাম। তো এই দুটো কোশ্চেন্সে আমরা সলিউশনস করেছিলাম। তো হোয়াই হানা, হোয়াট ইজ হানা। তো হোয়াই হানা কেন যে আমরা হানা, স্যার ওই যেটুকু মনে আছে ডেটাবেসটা স্যার, যদি ফিজিক্যালি থাকে তাহলে ওটা মানে কস্ট এফেক্টিভ হবে। আর কি কমপ্লিকেশন না না না, তো ওই যে লেয়ারটা ছিল না স্যার, R3 যে মানে প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন ডেটাবেস যেটা ছিল, তো সেক্ষেত্রে ডেটাবেসের মধ্যে ওই যে হার্ড ডিস্কের যে কস্ট বা হ্যানা ত্যানা যে কস্ট গুলো ছিল সেগুলোকে কমানোর জন্য একসাথেই পুরো ইন্টিগ্রেটেড ভাবে রাখার, আর তারপরে ওই যে রো ওয়াইজ কলম ওয়াইজ যে চেকিং সেগুলো যে আপনি বলছিলেন, তো এইগুলোকে এই কস্ট এফেক্টিভ এর জন্যই মেনলি হানাটাকে নিয়ে আসা হয়েছিল। না, অ্যাকচুয়ালি না, একদমই না। অন্য কেউ অভিষেক, আপনিই বলুন স্যার তাহলে। ভুলে গেছে সব। অ্যাকচুয়ালি আমাদের সিস্টেম আমাদের ভালোই চলছিল, যতদিন মানে আমরা যতদিন আমরা সিস্টেম আমাদের চলছিল, ভালোই চলছিল। তো এবার কি হচ্ছিল, যখন ফার্স্ট এসএপিএস এ তখন চলছে, এবার যত দিন যায় তত আমাদের তো স্টোরেজ বাড়ে না, রাইট? যত দিন যাচ্ছে তত আমাদের ডেটাবেস, আজকে তোমার ধরো তুমি 10টা কাস্টমার আছে, তুমি 10টা কাস্টমারকে তুমি ডেলিভারি দিচ্ছ, তোমার যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি তোমার প্রোডাক্ট 10টা কাস্টমারের কাছে যাচ্ছে। এবার যত দিন যাচ্ছে 10টা থেকে 20টা হচ্ছে, 50টা। হ্যাঁ স্যার, এটা মানে আপনি বলেছেন যদি কোনো কারণে কমে যায় তাহলে ওটা ইনফ্রাস্ট্রাকচারটা রিডিউস করার কোনো অপশন নেই, আমার ফিজিক্যালি অনেকটা স্পেস দিতে হচ্ছে। তো 200টা 300টা 400টা করে কাস্টমার হচ্ছে, ঠিক আছে? যত কাস্টমার হচ্ছে তত আমার ট্রানজাকশন বাড়ছে, ট্রানজাকশন বাড়ার সাথে সাথে কি হচ্ছে, আমার ডেটা স্টোরেজও বাড়ছে। আজকে যদি আমি ধরো একটা মুভি রাখছি, আমি আমার খুব একটা শখ, ধরো আমার মুভি স্টোর। তো এবার আজকে এই যে একটা মুভি বেরোলো, তারপরে আবার তো সেই 1 বছর পর একটা মুভি বেরোবে, এরকম মুভি বেরোচ্ছে, আমি সেই মুভি স্টোরেজ আমার সব আস্তে আস্তে মুভি বাড়ছে, এবং মুভি যত বাড়াতে থাকছি তত আমার কি হচ্ছে, যে ডেটা স্পেসও বেড়ে যাচ্ছে। আজকে আমার 1 টিবিতে হয়ে যাচ্ছিল, কিন্তু বাট মানে আমার ধরো 10 বছর আগে আমার 1 টিবিতে হয়ে যাচ্ছিল, সাপোজ এখন 10 বছর পরে আমার সেটা 10 টিবি লাগছে, বা ধরো 5 টিবি লাগছে। এই একটা স্টোরেজের পার্ট গেল। বাট যখন তোমার কাছে 5টা মুভি ছিল, তখন তুমি কি 5টা মুভির নাম একসাথে তুমি তাড়াতাড়ি দেখে নিতে পারছো। কিন্তু যখন নাকি তোমার কাছে যে 1000 এর উপরে বাট 100 এর উপরে তোমার যখন মুভি স্টোরেজ হয়ে গেল, তখন তোমার কি হচ্ছিল, তখন তোমার ধরো ওর মধ্যে তোমাকে একটা মুভি সার্চ করতে হবে, মানে খুঁজে বার করতে হবে, তখন তোমার সেই সার্চিং করার জন্য টাইমটা ওয়েস্টেজ হবে, এবং তুমি এমনও হচ্ছে সেটা তুমি পুরো সার্চিংটা কভারেজ করতেও পারবে না, যদি লটস অফ মুভি থাকে। ধরো তোমার 2000 মুভি লিস্ট রয়েছে, তার মধ্যে তুমি একটা মুভিকে খুঁজতে গেলে তুমি তখন কি করো, তুমি কি পাই টু পাই নাম টু নাম করে খোঁজো? তা তো করো না, তুমি ওপরে কি করো, সার্চ বারে গিয়ে লেখো, রাইট? এবং সার্চ বারে গিয়ে যখন নাকি নামটা লিখছো, সেই সার্চিংটা যখন করছে, সেটা দেখবে তোমার সিস্টেমস ক্যাপাবিলিটির উপরে নির্ভর করে যে সেই সার্চের রেজাল্টটা তুমি কতক্ষণে পাবে। তো সেইটা কি হচ্ছে, আমার সেই সার্চিং করাটাকে কি বলছে, আমরা অ্যাকচুয়ালি কি বলতে পারি ওটাকে, কি বলতে পারি, অ্যানালাইটিক, তাই তো? ওটা আমরা অ্যানালাইটিক করছি, অ্যানালাইজ করছি। তো
আর আমরা যখন নাকি মুভিগুলোকে স্টোরেজ করছি বা ডিলিট করছি, সেগুলোকে কি বলছে, আমরা কোনো ডেটা ট্রানজাকশন করছি, ট্রানজাকশন, রাইট? সো এসএপি তেই আমাদের এরকম কি হয়েছিল, যখন আমাদের এসএপি ফার্স্ট যখন নাকি আসে ইআরপি সিস্টেমেটিক, তখন হচ্ছে ডেটা মানে খুব কম থাকে, আস্তে আস্তে ম্যানুফ্যাকচারিং ডেটা স্টোরেজ আস্তে আস্তে বাড়তে থাকে, এবং বাড়তে থাকতে থাকতে একটা সময় গিয়ে দাঁড়ায় সেখানে তাকে 10 বছর বা 20 বছরের ডেটা তার লাগছে, 20 বছরের পুরনো ডেটা। এবং আর আমাদের তখন কি ছিল, যে শুধু এসএপি ছিল হচ্ছে অ্যাপ্লিকেশন, ডেটাবেস ছিল কি আমাদের থার্ড পার্টি ডেটাবেস, যেটা ছিল ট্র্যাডিশনাল ডেটাবেস, ওরাকেল, ম্যাক্সডিবি, হ্যাঁ, এক্সকিউএল, এগুলো আমাদের ডেটাবেস ছিল। তো এই ডেটাবেস গুলোকে আমাদের তখন কি ছিল, এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল ডেটাবেস, এই সব ডেটাবেস গুলো ছিল হচ্ছে আমাদের রাইটিং এ ফাস্ট, বাট রিডিং ক্যাপাবিলিটি অতটা ফাস্ট ছিল না, ঠিক আছে? তো ডেটা রাইটিং তো আমি 10 বছর, 20 বছর, 50 বছর ডেটা রাইটিং হয়ে যাচ্ছে, এবং যখন নাকি আমি 10 বছর পুরনো ডেটাটাকে সার্চ করতে যাচ্ছি, তখন আর সেটা করা যাচ্ছে না। তখন এসএপি একটা সলিউশন নিয়ে এসেছিল, সেই সলিউশনসটা হচ্ছে বিজনেস ওয়্যার হাউস, যেটা একটা মডিউলই আছে আলাদা, সেটা হচ্ছে বিআই, এখন নাম হচ্ছে বিআই, না আগে ছিল হচ্ছে তোমার বিডব্লিউ ছিল। দেখবে বিডব্লিউ অ্যাডমিনিস্ট্রেটর, বিডব্লিউ কনসালটেন্টও অনেক জব দেখতে পারবে, বিআই কনসালটেন্ট। তো বিডব্লিউ বিজনেস ওয়্যার হাউস ওরা নিয়ে আসলো কিসের জন্য, একমাত্র ডেটা স্টোরেজ জন্য, অ্যানালিটিক্যাল প্রসেসের জন্য। ওকে, সো আমাদের ট্র্যাডিশনাল ডেটাবেস, আমাদের এমনি পুরো হচ্ছে যে সার্কেলটা রয়েছে, সার্কেলের মধ্যে দুটো প্রসেসে কাজ করে, একটা হচ্ছে ওএলটিপি আর একটা ওল্যাপ সিস্টেমস, রাইট? বলেছিলাম আমি, মনে আছে? ওএলটিপি কি অনলাইন ট্রানজাকশনাল ডেটা, ট্রানজাকশন ডেটা প্রসেস, আর হচ্ছে ওল্যাপের কি আছে, অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেস। ট্রানজাকশনাল প্রসেস তো ট্র্যাডিশনাল ডেটাবেসে ছিল ওএলটিপি, বাট অ্যানালিটিক্যাল প্রসেসটা ছিল না, সেটার জন্য আমাকে ওল্যাপ সিস্টেম, বিডব্লিউ সিস্টেম নতুন করে আমাকে বসাতে হয়েছিল, বিজনেস ওয়্যার হাউস। সেখানে আমরা কি করতাম, ডেটাগুলোকে স্টোর করতাম, যে আমার 10 ইয়ার্স এর ডেটা আমার রয়েছে, যে এই ধরো এটা আমার এসএপি অ্যাপ্লিকেশনস রয়েছে, আমার ধরো ইআরপি সিস্টেমস রয়েছে, তো ইআরপি সিস্টেমস এর মধ্যে ধরো এটা আমার, এখানে আমার রয়েছে হচ্ছে এটা ধরো রয়েছে আমার, সো আমার আরেকটা কি করলো, এখানে বিজনেস ওয়্যার হাউস বানালো, যেটা হচ্ছে তোমার বিডব্লিউ সিস্টেম। তো যখন নাকি ডেটা এখান থেকে আমার এআরপি অ্যাপ্লিকেশন থেকে আমার ওরা ইনস্টল হচ্ছে, তখন আমরা এখান থেকে বিডব্লিউ সিস্টেম যখন আমরা কানেক্ট করি, তখন এখানে আমরা হ্যাঁ ম্যাক্সিমাম 5 ইয়ার্স এর ডেটা রাখতে পারি, আমরা ম্যাক্সিমাম 5 ইয়ার্স। তো 5 ইয়ার্স এর, আর আমার কাছে ধরো 15 ইয়ার্স এর ডেটা রয়েছে, তো 15 ইয়ার্স এর বাকি 10 ইয়ার্স এর ডেটা আমার কোথায় যাবে, বিডব্লিউ সিস্টেমস এ। এইবার বিডব্লিউ সিস্টেমস এ থাকবে, বিডব্লিউ সিস্টেমস আমার সাথে থাকবে। এবার যদি আমার ধরো পুরনো 10 বছরের আগের যে কি কাস্টমারের আমার ডিসকাউন্ট রেট ছিল, আমার ধরো 10 বছরের ডিসকাউন্ট যে সার্কেল আছে না, এরকম রাউন্ড করে সার্কেল হয়ে ঘুরে, জানো তো? হ্যাঁ, বিজনেস এটা স্ট্র্যাটেজি। তো 10 বছর আগে ও কি ডিসকাউন্ট দিয়েছিল, সেই ডিসকাউন্টে আমার কত সেল হয়েছিল, এবং তাতে কাস্টমার ফিডব্যাক কিরকম এসেছিল, আমার কত প্রফিট হয়েছিল, সেই যদি মানে অ্যানালাইজ করতে যায়, তখন কি করতে হবে, তখন তো আমার এই ওরা থেকে পারবে না, তখন আমার সেটা বিডব্লিউ সিস্টেমস থেকে করতে হবে। তো এতে আমাদের কস্ট কি বেড়ে গেছিল, কস্ট বেড়ে যাচ্ছিল একটা নতুন একটা আমাদের সার্ভার, যেটা বিডব্লিউ সিস্টেমস বানাতে হতো। বিডব্লিউ আমরা যেরকম নাকি ইআরপি সিস্টেমস ইনস্টল করতাম, সেরকমই সেম আবার বিডব্লিউ সিস্টেম ইনস্টল, যেটা আরএফসি থ্রু দিয়ে কানেক্টিং। ওকে, সো বিডব্লিউ সিস্টেমস একটা কস্টিং বেড়ে গেল, এর মেইনটেনেন্স চার্জ বেড়ে গেল, স্টোরেজের চার্জ বেড়ে গেল, এটার মধ্যে তারপরে আমাকে সে যেরকম কোম্পানি রিকোয়ারমেন্ট থাকে, ন্যাস ড্রাইভ করবে না স্যান ড্রাইভ করবে, হ্যাঁ, কিরকম স্টোরেজ ক্রাইটেরিয়া হবে, রেট ক্রাইটেরিয়া কোন হবে, এই অনুযায়ী করে স্টোরেজের সাথে হবে। তো এই কস্টটাকে
কিছুটা কমানোর জন্য, অ্যাকচুয়ালি কিছুটা কমানোর কিছুটাই হয়নি অলরেডি, মানে অ্যাকচুয়ালি হচ্ছে কস্ট আরো বেড়ে গেছে, কস্ট এফিশিয়েন্ট হয়নি অতটা। সবাই বলে কস্ট এফিশিয়েন্ট হয়েছে, কিন্তু আমি তো দেখি না কস্ট এফিশিয়েন্ট হয়নি, কিন্তু উল্টে কস্ট বেড়ে গেছে। কিন্তু কি হয়েছিল, যেটা আমার আলাদা ছিল, তোমার ওএলটিপি ওএলএপি, এই যে দুটো সিস্টেম আলাদা ছিল, এই দুটো সিস্টেমকে অ্যাড করে দিয়েছে, প্লাস করে হচ্ছে আমার হয়েছে হচ্ছে হানা। ওকে, এই দুটো সিস্টেমসকে অ্যাড করে হয়েছে হচ্ছে হানা, যেটার মধ্যে কি ওএলটিপি এন্ড ওল্যাপ সিস্টেম দুটোই হচ্ছে সাপোর্টেড। দুটোই একসাথে আমরা কাজ করি। এবং এতে কি হচ্ছে তাহলে, আমার যে বিডব্লিউ কনসালটেন্ট, বিডব্লিউ সিস্টেমস ম্যানেজমেন্ট কনসালটেন্টের আমার একটা খরচা কমে গেল, একটা সার্ভারের খরচা কমে গেল, যেটা ওরা বলতে দিচ্ছে, খরচাটা কমে গেল। হ্যাঁ, উল্টে আমার একটা কনসালটেন্টকে দিয়েই আমার ওএলটিপি এন্ড ওল্যাপ সিস্টেম দুটোকেই আমার ম্যানেজ করা যাচ্ছে, এবং আমার ডেটা 15 ইয়ার্স কেন, আমি 50 ইয়ার্স এর ডেটাও আমি এর মধ্যে আমি রাখতে পারছি। হ্যাঁ, তো এটা আমার হলো, তাহলে বোঝা গেল। তো এর জন্য একটা রিজন ছিল, এই একটা রিজন ছিল যেটা হচ্ছে হানা খুব দরকার ছিল এবং হানা আসা। আরেকটা রিজন, হানা কবে এসে ফার্স্ট মনে রাখবে 2000 আমার 15 মেনলি এসে হচ্ছে হানা ডিবি, ঠিক আছে। তো তো 2011 এ এসে হচ্ছে আমার ফার্স্ট তোমার S/4, ওকে, হানা ডিবি ফার্স্ট এসে। ওকে, তো এইবার এই একটা তো রিজন হলো, আরেকটা রিজন কি ছিল, এবার যেহেতু হচ্ছে ট্রানজাকশনাল ডেটা মানে ওএলটিপির ওপরে অতটা ফোকাস করেনি এসিপি, তখন এসিপি ফোকাস করেছে হচ্ছে এই সময় ওল্যাপের উপরে। ওল্যাপের উপরে ফোকাস করেছে বলেই আজকে তারা নিয়ে এসছে হচ্ছে কলুমার ডেটাবেস। বোঝা গেল কেন বলো তো? কলুমার ডেটাবেস আমরা ইন ফিউচার আবার করবো, যেটা হচ্ছে রো এন্ড কলুমার টেবিল আর রো বেস টেবিলের মধ্যে তফাৎ কি। কলুমার টেবিলস এর জন্য এটা মানে নিয়ে এসছে, কারণ হচ্ছে যে অ্যানালিটিক্যাল প্রসেস করার জন্য এর মধ্যে যে কম্পাইলিং গুলো করছে, তো অ্যানালাইটিং প্রসেসটা ব্লক ওয়াইজ তোমার সার্চিং করতে পারছে, সেই ব্লকেই ডিরেক্ট চলে গিয়ে সেখান থেকে বের করে দিচ্ছে ডেটাটা, তো অ্যানালাইটিং প্রসেসটা ফাস্ট হচ্ছে। এই একটা সেকেন্ড রিজন গেল। থার্ড রিজন হচ্ছে কি করেছে, যে এসএপি খুব বুদ্ধি লাগিয়েছে, দেখেছে যে আমাদের টোটাল যে প্রসেসটা হয়, সেই প্রসেসটা হয় হচ্ছে টোটালটা হচ্ছে হ্যাঁ র্যামে। ওকে, সো আমাদের এই ধরো এটা প্রেজেন্টেশন লেয়ার, এইটা ধরো হচ্ছে প্রসেসর ইউনিট, এইটা ধরো হচ্ছে আমার র্যাম, এটা ধরো হচ্ছে আমার স্টোরেজ। সো এটা ধরো তো আমাদের ট্রানজাকশনাল মানে ট্র্যাডিশনাল ডেটাবেসেও এইভাবে কাজ হতো, এবং এখনো কিন্তু হানা ডিবিতেও আর অন্য আলাদা কিছু নেই, এইভাবেই কাজ হতো, ঠিক আছে। তো হ্যাঁ, তো এই যে প্রেজেন্টেশন লেয়ার থেকে আমরা কি, যে আমরা কমান্ড থ্রু করি, তাই তো, আমরা কমান্ড থ্রু করি যে কি করব। তখন আমার ডেটা সার্চিং প্রসেসর ইউনিট থেকে আমার ডেটা সার্চিংটা যায় হচ্ছে র্যামের থ্রু দিয়ে যায় হচ্ছে এইচডিডির কাছে। তো এইচডিডির কাছ থেকে যেই ডেটাটা আমি সার্চ করছি সেই ডেটাটা র্যামে আসে, র্যামের থ্রু দিয়ে প্রসেসর প্রসেসিং কি কোথা থেকে কি রিপোর্টটা দেবে, সেই রিপোর্টটা থেকে আমার প্রেজেন্টেশনে আউটপুটটা বেরোবে, তাই তো। তো এই জায়গায় যদি আমার সেই সময় হতো কি, ধরো 4GB 8GB র্যামও থাকতো, 4GB, এখানে আমার 1TB, ঠিক আছে। এখানে প্রসেসর ধরো 2 কোর ডুয়েল কোর রয়েছে এরকম কিছু, ঠিক আছে। আর প্রেজেন্টেশন তো যে কোনো সিস্টেম। তো আমরা যখন নাকি এখান থেকে কোনো একটা ধরো রিকোয়েস্ট সেন্ড করছি, যে রিকোয়েস্টটা আমার সার্চিং এর যে ফাইল টোটাল ব্লকটা রয়েছে, এবার ব্লকটা রয়েছে হচ্ছে আমার 2GB,
তো 2 GB ব্লক এবার আদার প্রসেসিং। হ্যালো হ্যালো, সবাই শুনতে বলছি শুনতে স্যার পাচ্ছেন? এক্ষুনি বন্ধ হয়ে যাবে, 45 মিনিটস হতে চলেছে, আপনাকে আবার স্টার্ট করতে হবে। এক কাজ করি, আমরা এই সাথেই করি। আমি স্কাইপে অন করছি। হ্যালো, হ্যাঁ বলো। আমি স্কাইপ অন করছি, স্কাইপ অন করছি। আচ্ছা এরপরে আবার 40 মিনিটস এর পরে যদি প্রবলেম নাকি ঠিক আছে, থাকবে তাহলে আবার এটা জয়েন করে দেবো। এটা কি বন্ধ হবে এক্ষুনি? দেখা যাক, তাহলে দেখাই যাক। হ্যাঁ দেখুন, হয়ে গেলে না হয় স্কাইপে যাওয়া যাবে। ওকে, সো এইবার আমরা যেখানে 2 GB আমার ব্লকটা রয়েছে, ব্লকটাতে আর ধরো 1 GB আমার হচ্ছে অলরেডি তোমার সাম আদার্স ফাইল রান চলছে, ফ্যাক্টরি ফাইল চলছে। তো 2 GB আমার এখান থেকে সার্চিং, যেটা আমি ব্লকটা চলছে সেটা হার্ড ডিস্ক থেকে করতে, তো র্যাম 4 GB রয়েছে আমার, তো এখানে 1 GB তো অলরেডি ব্লক রয়েছে, তো 2 GB আমি আরামসে আমি সার্চিং করে বেরিয়ে যেতে পারছি। যখনই নাকি এইটা আমার হয়ে যাচ্ছে হচ্ছে ধরো 6 GB, তখনই আমার কি হয় 6 GB, তখনই হচ্ছে আমার সার্চিংটাকে ওরা কি করে 6 GB-টা একসাথে র্যামে পুট করতে পারে না। তখন কি করবে, যেটা আমার লিমিটেশন দিচ্ছে সেটাতেই করে, এখান থেকে তখন ভার্চুয়াল মেমোরিটা, আমরা যেটা ভার্চুয়াল মেমোরি বাড়াই না, তো 2 GB ও কি করে ভার্চুয়াল মেমোরি নেয়, ভার্চুয়াল মেমোরি নিয়ে তারপরে প্রসেসিংটাকে কমপ্লিট করে, রাইট? তো এইবার এসএপি হানার মধ্যে কি দেখেছে, ওরা ফোকাস করেছে র্যামের পার্ট। র্যামে অ্যাকচুয়ালি সব কাজই যখন হচ্ছে, তখন কেন না আমরা র্যামের উপরেই ফোকাস করি। তখন ওরা কি করলো, এই যে 1 TB যে এইচডিডি ছিল, এই 1 TB-টাকে র্যাম। এইবার কি করছে, আমি ম্যাক্সিমাম 1 TB যদি র্যাম যদি আমার থাকে, তাহলে ম্যাক্সিমাম 1 TB ডেটা প্রসেস করতে পারি একসাথে। তো একসাথে 1 TB আমি ডেটা প্রসেস, 1 TB-র বেশি ডেটা প্রসেস এখনো পর্যন্ত, মানে একসাথে 1 TB ডেটা প্রসেস, মানে 1 TB অ্যাবভ ডেটা প্রসেস এখনো পর্যন্ত হয়নি। তো ওটা যখন হবে তখন আরো টেক মানে এই বেরোবে। তো এই জন্য এই হচ্ছে আমার 3 নম্বর রিজন হচ্ছে হানা চয়েস। ঠিক আছে, যে অভিষেক দা, এই যে র্যামটা তুমি বললে 1 TB, ওই জায়গাটা ঠিক বুঝলাম না, মানে 1 TB র্যাম কি করে হবে? না বলছি যে প্রত্যেকটা ধরো তোমার র্যামটাই তো অ্যাকচুয়ালি তোমার এখান থেকে তোমার না সার্চিং স্যার বলছে ওই থেকে। ভার্চুয়াল মেমোরির মতো র্যামটা 1 হ্যাঁ TB মানে ধরো তোমার র্যামে ধরো তোমার লিমিটেশন ছিল 4 GB, কোনো 6 GB ডেটা যদি তুমি সার্চ করতে যাও, ও 2 GB-টা ভার্চুয়াল থেকে নিচ্ছে। তো সেটাই বলছি যে আচ্ছা র্যামের আচ্ছা উপরে আচ্ছা। খরচ করে র্যামটাকে 1 TB করে দিল, তাহলে তোমার আর হ্যাঁ সব আমরা সার্চিং যেমন এর 4 GB র্যামটা বেড়ে গেল। র্যাম লাগাতাম, সেই জায়গায় এখন হচ্ছে সিস্টেমসে 1 TB র্যাম। বোঝা গেল? আচ্ছা 1 TB র্যাম অ্যাকচুয়াল, সত্যিকারে হয়? একদম 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 ওইটাই মানে এটাই আমার মেইন কোয়েশ্চেন ছিল আর কি, মানে 1 TB একদম র্যাম 1 TB কেন? এখনো পর্যন্ত মার্কেটে হাইয়েস্ট হচ্ছে 3 TB র্যাম আছে। শুধু এরকম না যে একটা র্যামই তুমি যে 1 TB, সেরকম না। এবার সেই জন্য তো হানা হচ্ছে তোমার অন প্রেমিসেস তো হচ্ছে না কোথাও, এখনো পর্যন্ত হানা অন প্রেমিসেস ইনস্টলেশন হয়নি, সবই ক্লাউডে হচ্ছে, সার্ভার দিয়ে করতে হয়। হ্যাঁ সবই ক্লাউডে হচ্ছে। আর ক্লাউডে মানে এখনো পর্যন্ত লিমিটেশন যেটা হচ্ছে 3 TB পর্যন্ত র্যাম নেওয়া যাচ্ছে। ওকে, 3 TB পর্যন্ত, তার মানে উপরে এখনো পর্যন্ত যায়নি। সো বোঝা গেল, তাহলে র্যাম ওটাকে 1 TB করে দিয়েছে। তো সিম্পল ব্যাপার, যদি আমি র্যাম বাড়িয়ে দিই, তোমার যদি ধরো আমি যেটা বলেছিলাম এর আগে এক্সাম্পল, তোমার ল্যাপটপে 4 GB র্যাম আছে, সেই জায়গায় স্লো চলছে, হ্যাঁ, সেই জায়গায় তুমি আরো 4 GB লাগিয়ে দিলে, অবভিয়াসলি তোমার ফাস্ট হবে না, রাইট? ডিপেন্ড করে এইচডিডি তোমার হর্স পাওয়ার আর তোমার ইসের উপরে, মানে অবভিয়াসলি ডিপেন্ড করে এইচডিডি তোমার যে রাইটিং যে পাওয়ারটা রয়েছে, যেটা কত রয়েছে, সেটা কত আরপিএম রয়েছে, হর্স পাওয়ার না সরি, কত আরপিএম রয়েছে সেটা, আর হচ্ছে প্রসেসরের উপরে অবশ্যই করে ডিপেন্ড করে, কিন্তু র্যামের উপরে হচ্ছে 80% র্যামের উপরে থাকে আর 20% ওই দুটোর। এমন না তোমার যে ধরো পেন্টিয়াম প্রসেসর লাগিয়ে রাখলে তুমি, আর তুমি 40 GB হার্ড ডিস্ক লাগিয়ে রাখলে, যে 40 GB ফুল তোমার, তুমি এদিকে র্যাম 16 GB করে দিয়েছো, তাহলে কিন্তু হবে না।
সবার সাথে সবার কানেক্টেড রয়েছে। হুম, সবকিছুর সাথে সবকিছু করতে হবে, তাহলেই কাজটা হবে। যেমন তুমি দেখবে যে এটা কখনো দেখেছো, যদি তুমি আহ, ধরো তোমার ল্যাপটপে 2 GB র্যাম রয়েছে, তুমি কি করলে, না 2 GB না, সরি, তোমার ল্যাপটপে ধরো 4 GB র্যাম রয়েছে, তুমি কি করলে এবার 32 বিটসের একটা অপারেটিং সিস্টেম ওর মধ্যে ইনস্টল করলে। কখনো এটা দেখেছো 32 বিটস অপারেটিং সিস্টেম ইনস্টল করার পরে দেখবে তুমি যে মাই কম্পিউটারের প্রপার্টিসে গিয়ে দেখবে যে ওখানে র্যাম ইউটিলাইজেশন হচ্ছে 2.5 GB টু 3 GB। 4 GB তোমার র্যাম ইউজ হচ্ছে না, 2 GB ম্যাক্সিমাম 2.5। আর যখনই তুমি ওটাকে 64 বিট অপারেটিং সিস্টেম করবে তখনই দেখবে হচ্ছে তোমার র্যামটা 4 GB ইউটিলাইজেশন হচ্ছে, রাইট? তো একটার সাথে একটা লিঙ্কেজ রয়েছে। আমার বলার মানে মেন বক্তব্য হচ্ছে এটাই, হচ্ছে একটার সাথে একটা লিঙ্ক রয়েছে। সবকিছু সবকিছু সামঞ্জস্য না হলে তাহলে ব্যাপারটা কিছুই হবে না। তো বোঝা গেল এইটুক পর্যন্ত হোয়াই হানা। তাহলে এই তিনটে রিজনের জন্য আমাদের হানা। বোঝা গেল? কোনো ডাউট? আচ্ছা ঠিক আছে। স্যার তিনটে রিজন হচ্ছে, একটা হচ্ছে এটা ওএলএপি ওএলটিপি একসাথে কাজ করে। একদম। সেকেন্ড হচ্ছে র্যামটাকে, এটা ভার্সেটাইল, র্যামটাকে আমরা হার্ড ডিস্ক থেকে ভার্চুয়ালি এনে কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করতে পারি অ্যাজ পার রিকোয়ারমেন্ট। আর স্যার কি বললেন? আর লাস্টেরটা স্যার কি হচ্ছে বলবো? র্যামটা লাস্টে যেটা হচ্ছে তোমার র্যামটাকে কি করেছে 4 GB। এখন দেখো তুমি এমন তো না, তাহলে তো তুমি বলতেই পারো যে স্যার তাহলে তো আমি যে কোনো অ্যাপ্লিকেশনই তো আমি 1 TB র্যাম করিয়ে দিতে পারি, তাই তো? তোমার স্যার এটা আমি বলছি, স্যার আমি বলছি থার্ডেরটা হচ্ছে অ্যানালিটিক্যাল করতে পেরেছে, বুঝলি, অ্যানালিটিক্যাল করতে পেরেছে, মানে সার্চটাকে আরো স্মুথ করতে পেরেছে। না, ওএলএপি ওএলটিপি দিয়ে অ্যানালিটিক্যালটা হয়ে যায়। একদমই না। হার্ডেরটা হচ্ছে যেটা হচ্ছে তোমার এই যে যেটা র্যামটা, সেটা হচ্ছে 1 TB র্যাম, মানে না না স্যার, সৌম্য যেটা বলছে সেটা হচ্ছে আপনি তিনটে কারণ বললেন, তো তার মধ্যে একটা হচ্ছে আপনার ওএলটিপি আর ওএলএপি কে একসাথে করেছে। লাস্টের পয়েন্টটা যেটা বললেন যে ওই র্যামটাকে 1 TB হিসেবে ইউটিলাইজ করছে। আরেকটা কি বলছিলেন, ওটাই ওদিকে আরেকটা কলুমার ডেটাবেস, সেকেন্ডটা ছিল হচ্ছে কলুমার আর কম্পাইল, হ্যাঁ, ওই কলিউমার ডেটাবেস। কম্পাইলিং এন্ড কলুমার। একসাথে সার্চ করে তো, বোথ এন্ড দিয়ে অ্যাপ্রোচ করে তো, বোথ এন্ড দিয়ে অ্যাপ্রোচ যায়, সেটাই বুঝলাম। সেটাই তো স্যার ওএলএপি ওএলটিপি নাকি না? না না না, ওল্যাপ না ওএলএপি আগে কি ছিল, আগে আমার ওএলটিপি সিস্টেম আলাদা ছিল, ওল্যাপ সিস্টেম আলাদা ছিল। এখন হচ্ছে হানার মধ্যে দুটোকে কম্বাইন করে দিয়েছে। ঠিক আছে স্যার, বুঝেছি। বুঝেছো তো? আর এই জায়গাটা কিন্তু তোমার কাছে একটা কোশ্চেন আসার দরকার ছিল, এটা এখানে যে স্যার আপনি তো এইমাত্র বললেন যে ল্যাপটপে যদি আমি সেই জায়গায় যদি 4 GB জায়গায় যদি 8 GB র্যাম লাগাই তাহলে স্পিড বেড়ে যায়, তাহলে তো আমার যে কোনো অ্যাপ্লিকেশনই চলবে। তাহলে আমি এখানটায় তো আমার হানা কেন দরকার, আমার যে কোনো অ্যাপ্লিকেশনই তো 1 TB র্যামে চলবে, তাই তো? কোশ্চেনটা আসতেই পারে, স্বাভাবিক ব্যাপার। কারোর আসেনি কোশ্চেনটা? প্রয়োজন হলে অ্যাজ পার রিকোয়ারমেন্ট কাজ করতে হবে। হ্যাঁ, এবার দেখো মেন ব্যাপারটা হচ্ছে যে আমি 1 TB র্যাম, সেটাই আমি লাস্টে যেটা বললাম, 1 TB র্যাম করে দিলেই তো হলো না। 1 TB র্যামটাকে তো কাজেও লাগাতে হবে। তো সেই অ্যাপ্লিকেশন ক্যাপাবিলিটিটা থাকা দরকার, যেটার মধ্যে যে ওই র্যামটাকে টোটালটাকে ইউটিলাইজ করতে পারবে। এখন যদি আমি ওরাকেলের উপরে যদি 1 TB র্যাম দিই, তাহলে ওরাকেলে ওই 8 GB 16 GB ম্যাক্সিমাম র্যাম ইউটিলাইজ করতে হবে, বাকি পুরোটা করতে পারবে না, কারণ ক্যাপাবিলিটি নেই, সিস্টেমেটিকটা ওইভাবে তৈরি না, রাইট? তাই তো? তো এবার আমরা আসছি তাহলে হোয়াট ইজ হানা। এখন আমরা এত পর্যন্ত আমরা জেনে নিলাম যে কেন আমরা হানাটাকে চুজ করব, কিন্তু যে এবার হানাটা কি অ্যাকচুয়ালি। তো হানা হচ্ছে মেইনলি হচ্ছে তোমার একটা যেটা হচ্ছে হাইব্রিড অ্যাপ্লিকেশন। হানা হচ্ছে একটা হাইব্রিড একটা অ্যাপ্লিকেশন। তুমি আবার অনেকে এটাও বলে যে গ্রুপ অফ অ্যাপ্লিকেশন।
হাইব্রিড অ্যাপ্লিকেশনস মানে অ্যাকচুয়ালি হাইব্রিড অ্যাপ্লিকেশনসটা বলে ফার্স্টে, তারপরে যখন মেনলি হাইব্রিড অ্যাপ্লিকেশনস তুমি যখন বলতে যাচ্ছ তখন ওটা হচ্ছে গ্রুপ অফ অ্যাপ্লিকেশন, যে সিঙ্গেল অ্যাপ্লিকেশন দিয়ে এটা তৈরি না। লটস অফ অ্যাপ্লিকেশনস এর মধ্যে রয়েছে, লটস অফ প্রসেস রয়েছে। সো যখন নাকি তাহলে হানা যখন নাকি এসছে, তো হানা দু ধরনের, একটা হয় হচ্ছে S/4 হানা আর একটা হয় S4 হানা। S/4 হানা আর S4 হানার মধ্যে তফাৎ কি আছে? S/4 হানা আর একটা হচ্ছে আমার S4 হানা, রাইট? সো S/4 হানা মেনলি হচ্ছে আমার একটা অ্যাপ্লিকেশনস অন হানা। এটা কি আমার অ্যাপ্লিকেশনস অন হানা, হানা, তাই তো? লাইক ERP, Solman, NetWeaver, right? So applications on HANA like তোমার ERP systems, Solman systems, NetWeaver systems এইরকম। ওকে, আর S4 HANA কি আছে? S4 HANA হচ্ছে আমার হচ্ছে কি HANA DB। এটা কি হচ্ছে তোমার বলতে পারো অ্যাকচুয়ালি তোমার ওরা SQL, রাইট? MaxDB, তো এটা বলতে পারো অ্যাকচুয়ালি যে ওরাকেল, কিন্তু ওরাকেল, এক্সকিউএল, MaxDB এগুলো সবই হচ্ছে ট্র্যাডিশনাল ডেটাবেস। সো S/4 হচ্ছে আমার অ্যাপ্লিকেশনস অন হানা আর হচ্ছে S4 হচ্ছে আমার হানা ডিবি। তো এবার বলবে যে স্যার এরকম দুটো আলাদা আলাদা কেন, তাহলে আমরা কোনটা নিয়ে করবো, কোনটা কখন করবো? ঠিক আছে, তো অ্যাকচুয়ালি ফার্স্টে আমার যেটা ছিল হচ্ছে তোমার শুধু হানা ডিবি ছিল না ফার্স্টে, ঠিক আছে? তারপরে তোমার S/4 হানা এসেছিল, তারপরে আবার S4 হানাকে আলাদা করে দিয়েছে। এখন আমাদের কত ভার্সন চলছে হানা? হ্যাঁ, তোমার 2.0, রাইট? তো এইবার যখন নাকি আমার যে সিস্টেমসটা রয়েছে, ঠিক আছে, এটা ধরো একটা আমার সিস্টেমস, এটা ধরো আমার সিস্টেমস রয়েছে, আমার হচ্ছে এখানে রয়েছে ERP রয়েছে, এখানে রয়েছে আমার ওরা রয়েছে, ওরা ডিবি রয়েছে, ঠিক আছে? তো এইবার আমার হানাতে আমি মুভ করতে চাই, রাইট? এবার আমি হানাতে যেতে চাই, তখন আমাকে কি প্রসেস শেষ করতে হবে? তো যদি আমার ERP সিস্টেমকে যদি আমি হানায় নিতে যাই, ERP সিস্টেমসকে যদি আমি হানায় নিতে যাই, তখন ERP সিস্টেমসটাকে হানায় নিতে যাব যখন ERP সিস্টেমসটাকে আমি যখন হানায় নিতে যাচ্ছি, তখন হচ্ছে সেটা আমার প্রসেসটাকে বলবে হচ্ছে আপগ্রেডেশন প্রসেস। আপগ্রেডেশন প্রসেস কি? আপগ্রেডেশন প্রসেস মানে আমার ERP সিস্টেমসে যে আমার প্যাচ আপডেশনস আছে, সেই প্যাচ আপডেশনস 750 আমার ফুল আপডেশনস, প্যাচ আপডেশনস করে আমি সেটায় যাব হচ্ছে হানা। এটা আমার আপডেশনস প্রসেস, ঠিক আছে? আর আমার অ্যাপ্লিকেশনস আমার হয়ে গেল হচ্ছে হানা, মানে S/4 হানাতে হয়ে গেল। এবার আমার যে ডেটাবেস রয়েছে, এবার ডেটাবেসটাকে আমাকে হানাতে চেঞ্জ করতে হবে, কারণ হানা ইসে করেছে সেটা, যেটা হচ্ছে ওর সাপোর্টেবল ডেটাবেস হচ্ছে তোমার হানা ডিবি, S/4 এর সাপোর্টেবল ডেটাবেস। তো আমার ডেটাবেসটাকেও করাতে হবে। তো অ্যাকচুয়ালি আমরা যে যখন নাকি আমরা এরকম মাইগ্রেশন যখন নাকি প্রসেস করতে যাই, তখন আমাদের কিন্তু ফার্স্ট কাজ কিন্তু যে S/4 কে
চেঞ্জ করা না। আমাদের ফার্স্ট কাজ হয় হচ্ছে এই ইআরপি সিস্টেমের ফুল প্যাচ লেভেলকে আপডেশনস করা, দেন হচ্ছে আমাদের তারপরে কাজ থাকে হচ্ছে আমার ডেটাবেসকে মাইগ্রেশন করা, তারপরে আমরা S/4 এ ওটাকে ইনস্টলেশন করি। তো ওরা যখন নাকি আমরা ওরাকেল থেকে আমরা হানা ডিবিতে যাচ্ছি তখন এটাকে বলা হচ্ছে মাইগ্রেশন প্রসেস। তাহলে এটা আপগ্রেডেশন প্রসেস, এটা মাইগ্রেশন প্রসেস। কারণ হচ্ছে মাইগ্রেশন আর আপগ্রেডেশন কোন সময়টাকে বলে, এটা কিসের জন্য মাইগ্রেশন কিসের জন্য আপগ্রেডেশন হচ্ছে বলো, কে বলতে পারবে? দেখি ওটা ওই হানার মধ্যে মানে ওই একজন এসএপিরই একটা সিস্টেম থেকে হানাতে যাচ্ছি বলে ওটা আপগ্রেডেশন হচ্ছে, আর ওরাকেলটা একটা কমপ্লিটলি আলাদা ডেটাবেস, আর তার থেকে এসএপি ডেটাবেসে আসছি বলে মাইগ্রেশন হচ্ছে। রাইট একদম পুরো সরিয়ে নেওয়া হচ্ছে একদম রাইট ঠিক, গুড। যেটা হচ্ছে আমার যে ভেন্ডার হচ্ছে আমার সেম ভেন্ডার এসএপি, তো এসএপিরই একটা প্রোডাক্ট থেকে আরেকটা প্রোডাক্টের তাও লিঙ্কিং প্রোডাক্টের মধ্যে দিয়ে যাচ্ছি বলে সেই জন্য হচ্ছে ওটা আপগ্রেডেশন, মানে উইন্ডোজ আপগ্রেডেশনের মতো। আর মাইগ্রেশনস করা মানে হচ্ছে প্ল্যাটফর্ম চেঞ্জ করা। তো আমি ওরা প্ল্যাটফর্ম থেকে আমি হানা ডিবি প্ল্যাটফর্মে যাচ্ছি, তো এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি মাইগ্রেশনস প্রসেস, রাইট? সো আর নতুন যে সিস্টেম ইনস্টলেশনস চলছে সেগুলোকে মানে মেনলি হচ্ছে যেটাকে বলা হয় হচ্ছে ইমপ্লিমেন্টেশনস প্রসেস, রাইট? তো ইমপ্লিমেন্টেশনস প্রসেস যেটাকে ইনস্টলেশনস ইমপ্লিমেন্টেশনস বলে, ইমপ্লিমেন্টেশনস প্রসেসে আমার কি হচ্ছে S/4 হানা করছি একবারে, আর এর ডিবিও হচ্ছে হানা ডিবি। এটাকে বলে ইমপ্লিমেন্টেশনস, এটাকে বলে মাইগ্রেশনস, এটাকে বলে আপগ্রেডেশন। বোঝা গেল? এটাকে দুটো ভাগ করলেন, একদম শেষেরটাকে S/4 আর হ্যাঁ, S/4 আর হানা ডিবি আছে। দুটো একসাথেই থাকে স্যার, S/4 একসাথে কেন? ডিবি আলাদা থাকবে, অ্যাপ্লিকেশনস লেভেল আলাদা থাকবে। অ্যাপ্লিকেশনস আর ডিবি কে কখনো একসাথে করা যাবে? অ্যাপ্লিকেশনস লেয়ার আলাদা, ডেটাবেস লেয়ার আলাদা না, তাই তো? অ্যাপ্লিকেশন লেয়ার তিনটে লেয়ার করেছিলাম তো আমরা, প্রেজেন্টেশনস লেয়ার, অ্যাপ্লিকেশনস লেয়ার, ডেটাবেস লেয়ার, এর উপরে প্রেজেন্টেশনস লেয়ার, ঠিক আছে? এটা প্রেজেন্টেশনস লেয়ার, অ্যাক্সেস হচ্ছে এটা অ্যাপ্লিকেশনস লেয়ার, এখান থেকে অ্যাক্সেস হচ্ছে কোথায়? ডিবি তে, এটা হচ্ছে ডেটাবেস লেয়ার। এই লেয়ারটা তো একই থাকবে না, বোঝা গেল? সো যেটা হচ্ছে তোমার আমার ভার্সনে যদি যাই আমি, তো S/4 ফার্স্ট যেটা হচ্ছে আমার হানা ভার্সন থাকে হচ্ছে 1510, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ বলো। S/4 এর ফার্স্ট হানা ভার্সন হচ্ছে 1510, দেন আসে হচ্ছে আমার 1610, দেন আসে হচ্ছে 1709, তারপরে আসে হচ্ছে 1809, এইভাবে এখন লেটেস্ট 1809 চলছে S/4। আর S/4 হানার কি চলছে? S/4 হানা আমার 2011 থেকে এখন 2020 পর্যন্ত সেটার হচ্ছে আমার চলছে হচ্ছে হানা S/4 হানা। বক্স করে লিখুন না স্যার, খালি দেখাটা যাবে স্যার। হ্যাঁ বক্স করে লিখুন না। হ্যাঁ যেটা হচ্ছে আমার সো আমার ফার্স্টে আমি S/4 হানা হয়ে গেছে। ফার্স্ট ভার্সন আছে 1510, যেটা আসে হচ্ছে আমার ইয়ার এখান থেকে স্টার্ট হয় 2015 থেকে। S/4 2015 থেকে আসে, আর S/4 হচ্ছে 11 থেকে আসে, কারণ ডিবি এ ফার্স্টে আসে, তারপরে অ্যাপ্লিকেশন আছে। ওকে,
তারপরে আসে হচ্ছে 1610, দেন আসে হচ্ছে 1709, তারপরে আসে হচ্ছে লেটেস্ট 1809। আর S4 হানা, S4 ফার্স্ট আসে হচ্ছে এখানে, যেটার ভার্সন হচ্ছে ছিল 4, এখান থেকে আমার ছিল হচ্ছে, তারপরে এরকম করে বাড়তে বাড়তে থেকে SPS 12 পর্যন্ত ভার্সন বাড়ে। ওকে, তারপরে 2018 চেঞ্জ হয়, যেটা SPS 03, এটা আসে হচ্ছে আমার 2018। এখন এটাই চলছে আমার লেটেস্ট 2020 ওইটারই ভার্সন চলছে। ক্লিয়ার? বোঝা গেল? ভার্সনটা নোট করে নিও। ওকে, সো এইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি হচ্ছে হানার ভার্সন গেল। তো স্যার লিখছিলাম এ হে, আছে রেকর্ডিং থেকে দেখে নিও, তো ছবি রেকর্ডিংটা পাঠিয়ে পাঠাবেন দেবো, কিসে? রিডু করে দিও। ছবি তুলে পাঠিয়ে দেবো। না না, হ্যাঁ হ্যাঁ স্যার, রেকর্ডিংটা কি করে পাঠাবেন স্যার? রেকর্ডিং পাঠিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ বা মেল করে পাঠিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে। ওকে, সো এটা তো আমার গেল। সো লেখা হয়ে গেছে। স্যার এক মিনিট স্যার, এক মিনিট। একটা ফটো তুলে নাও না, ব্যাস হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা ঢুকবো হচ্ছে হানা টেকনোলজি। হানা কি টেকনোলজি নিয়ে এসেছে, ঠিক আছে? তো হানা হানা কি বললাম, একটা হাইব্রিড তোমার অ্যাপ্লিকেশন বা ডেটাবেস বলবো, যেটা হচ্ছে কি যে তিনটে অ্যাপ্লিকেশনস নিয়ে কম্বাইন্ড অ্যাপ্লিকেশন, তিনটে অ্যাপ্লিকেশনস নিয়ে কম্বাইন্ড। কি কি অ্যাপ্লিকেশনস রয়েছে এর মধ্যে? তিনটে জিনিস নিয়ে আমার হানাটা তৈরি, যেটার মধ্যে রয়েছে কি তিনটে রিজন আছে, পুরো একদম ভালো মানে পোক্ত রিজন। যেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে হানা নিয়ে এসে হচ্ছে ট্রেক্স, তারপরে এসে হচ্ছে পি স্টার্ট টাইম, আর কি নিয়ে এসে যেটা হচ্ছে XDB। কোনো ম্যাক। তো এই তিনটে জিনিস নিয়ে আমার হানাটা তৈরি, যেটা হচ্ছে তোমার যেটা ফার্স্ট হচ্ছে ট্রেক্স। তো ট্রেক্স এর হচ্ছে আমার মেন পুরো ফুল ফর্ম, যেটা হচ্ছে ট্রেক্স জিনিসটা কি আমি সেটা বলছি এক্ষুনি। ট্রেক্স এর ফুল ফর্ম হচ্ছে টেক্স টেক্স ওকে। তো ট্রেক্স এর ফুল ফর্ম হচ্ছে টেক্সট রিট্রিভাল এক্সট্রাকশন। এটা জিনিস কি, এটা একটা আমার সার্চিং ইঞ্জিন, একটা সার্চ ইঞ্জিন। এটা হলো সার্চ ইঞ্জিন, যেই ইঞ্জিনটা এটা কিন্তু হচ্ছে মানে এসএপি হচ্ছে অ্যাডপ্ট করা একটা টুল। এটা একটা এসএপি অ্যাডপ্ট করা টুল, এসএপি নিজের বানানো না। ওকে,
এটা আমার কবে তৈরি হয়েছিল? এটা হচ্ছে 1996 এ একটা কলেজ স্টুডেন্ট এটাকে তৈরি, একটা কলেজের প্রজেক্টে তৈরি করেছিল। ওকে, এই ট্রেক্সটাকে, ট্রেক্স অ্যাকচুয়ালি হচ্ছে আমার কাজ করে হচ্ছে সার্চ ইঞ্জিনের মতন, যেরকম আমরা গুগল, আমরা এটা খুব মানে হেভি ফাস্টার একটা সার্চ ইঞ্জিন, যেরকম আমরা গুগলের মধ্যে আমরা করি না, ধরো আমি লিখলাম হচ্ছে মধ্যমগ্রাম, হ্যাঁ, দেখবে তোমার মিনিটস এর মধ্যে, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে, সেকেন্ড বলতে পারো, অবভিয়াসলি তোমার ব্যান্ডউইথের উপর ডিপেন্ড করবে, হ্যাঁ, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে, যে ব্যান্ডউইথ ভালো হলে আমার তাড়াতাড়ি আসে, তো আমি সেজন্য ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যেই বলছি, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে তোমার, হ্যাঁ, 20,000 ইয়া 40,000 অ্যাবভ তোমাকে রিপোর্ট দেয়, সার্চিং রিপোর্ট দেয়, তাই তো? শুধু মধ্যমগ্রাম কেন, তুমি অন্য কিছু মধ্যমগ্রাম রিলেটেড যত কিছু আছে সবকিছু তোমাকে দেখি সার্চিং করবে, ওর কাছে যা ডেটাবেস আছে ও কি করছে, হ্যাঁ, ডেটাবেস থেকে সেই কিওয়ার্ডস দিয়ে যা ফেচিং করছে সব ফেচিং তোমাকে রিপোর্টে পাঠিয়ে দিচ্ছে। তো এটা একটা সেই রকমই হচ্ছে একটা ফার্স্ট সার্চ ইঞ্জিন, যেটা হচ্ছে রিডিং ক্রাইটেরিয়াটাকে তোমার অ্যাকচুয়ালি কাজ করাচ্ছে। ওকে, সো মেনলি আমাদের কি ছিল, আমাদের ট্র্যাডিশনাল ডেটাবেসের মধ্যে যেটা আমাদের প্রবলেমটা ছিল, রাইটিং তো ফার্স্ট ছিল, কিন্তু বাট আমার রিডিংটা কিছু কোনো ফার্স্ট ছিল না অতটা, যে আমার 10 ইয়ার্স এর অ্যাবভ বা 20 ইয়ার্স এর অ্যাবভ যদি আমি ডেটা সার্চিং অ্যানালাইজ করতে যাই, তখন আমি সেই জায়গায় পারছি না করতে। এখন তার জন্য ট্রেক্স এসে গেছে। তো আর কি রয়েছে এর মধ্যে, পি স্টার টাইম। পি স্টার টাইম হচ্ছে একটা লাইট ওয়েট ডেটাবেস। পি স্টার টাইম হচ্ছে একটা লাইট ওয়েট ডেটাবেস। লাইট ওয়েট ডেটাবেস কেন স্যার? লাইট ওয়েট ট্র্যাডিশনাল ডেটাবেস এটা বলতে পারো, কারণ কি আমার রিডিং হয়ে গেল, এইবার আমার কি দরকার আছে রাইটিং এর জন্য। তো রাইটিং এর জন্য পি স্টার টাইমকে নিয়ে এসছে, রাইটিং প্রসেসটা কাজ করবে। তো পি স্টার টাইম লাইটিং বলতে পারো যে স্যার তাহলে ওরাকেল এখানে আসলো না কিসের জন্য? পি স্টার টাইম একটা লাইট ওয়েটের ভিবি দিয়ে কেন রাখছে? অ্যাকচুয়ালি আমাদের মেন পুরো ফান্ডাটা হচ্ছে পুরো জিনিসটা র্যামের উপরে রান করা। তো আমি যত তার লোড কমাবো, তত আমার কি র্যামের স্পেসটা ফ্রি থাকবে, যত আমি সফটওয়্যার লোড কমাবো। আজকে তুমি যেই অ্যাপ্লিকেশনই রান করো না কেন, এটা আমি আগেও বলেছিলাম, এটা মনে আছে সবারই, সেই অ্যাপ্লিকেশন সবই কিন্তু আমার র্যামেই চলে, এইচডি তে কিন্তু কিছুই চলে, এইচডি তে শুধু ওর সাপোর্টিং ফাইলগুলোকে স্টোরেজ করে রাখে, রাইট? তো যাই চলে আমার সবই হচ্ছে কোথায় চলে, আমার র্যামের ওপর। তো সেই জায়গায় যদি আমি একটা লাইট ওয়েট যদি আমি জিবি রাখতে পারি, যেখানে রাইটিং প্রসেসটাকে শুধু আমার কাজ করবে, তো আমার সেটাই হলো। এখন দেখো অনেক সময় অনেক বেরিয়েছে, দেখবে ফেসবুক লাইট, হোয়াটসঅ্যাপ লাইট, এরকম সফটওয়্যার আছে। তো কিসের জন্য আমরা কি কারণে ওগুলো সফটওয়্যারগুলোকে ইনস্টল করি? কোন মোবাইলে? যে মোবাইলে আমার স্পেস কম রয়েছে, সেই মোবাইলে আমি কি করি, ফেসবুক পুরোটা না ইনস্টল করে আমি ফেসবুক লাইট ইনস্টল করলাম, তো আমার ফেসবুকের কাজটা তো হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাতে কি হচ্ছে আমার গ্রাফিক্যাল এইসব গুলো আমার দেখতে পাচ্ছি, তাই তো? বোঝা গেল এক্সাম্পলটা? হ্যালো, হ্যাঁ স্যার বোঝা গেল। হ্যাঁ, তো পি স্টার টাইমকে আমাদের এই কারণেই হচ্ছে নিয়ে এসছে, যে রাইটিং প্রসেসটাকে কমপ্লিট করার জন্য। তো বলবে এবার স্যার ম্যাক্স ডিবি থেকেও তো শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে এটা একটা ডেটাবেস, আর আমরাও জানি যে ম্যাক্স ডিবি একটা ট্র্যাডিশনাল ডেটাবেস। তো ম্যাক্স ডিবি কি কারণে? তো আমরা কি জানি, আমরা হচ্ছে র্যাম হচ্ছে নন ভলাটাইল মেমোরি, তাই তো? তো র্যামে আমার কোনো কিছু আমার স্টোরেজ থাকতে পারে না, আমি যদি রিস্টার্ট মারি আমার সব ডিলিট হয়ে যাবে, আমি যদি সিস্টেম বন্ধ করে দিই সবকিছু আমার ডিলিট হয়ে যাবে। তো আমার এই দুটো জিনিস আমার থাকে হচ্ছে র্যামের মধ্যে। তো এই দুটো জিনিস আমার র্যামের মধ্যে থাকছে, আমার রাইটিং করছে, সার্চিং করছে, সবই তো ঠিক আছে বাবা। তো আমার 1 টিবি তো আছে, দেখো 1 টিবির মধ্যে ডেটা রয়েছে, কিন্তু বাট আমি যদি রিবুট, কোনো কারণে যদি আমার সিস্টেম রিবুট হয়ে যায়, তখন কি হবে, আমার পুরো ডেটা ইরেজ হয়ে যাবে, রাইট? তখন আমার কি হবে, কোম্পানি থেকে একদম পুরো জেল, তাই তো? এইবার সেই জন্য এসএপি নিয়ে এসছে আবার কি ওর সাথে আরেকটা ম্যাক্স ডিবি কে, যেটা হচ্ছে একটা ওরই ট্র্যাডিশনাল ডেটাবেস। সেই ডেটাবেসটা কোথায় থাকবে, সেটা হচ্ছে এইচডিডি তে থাকবে, এবং এটা শুধু কি করবে, এটা স্টোরেজের কাজ করবে।
মানে যখনই নাকি শুধু আমার রিসেন্ট আর ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেসেবল টেবিল হচ্ছে আমার থাকবে হচ্ছে র্যামের উপরে, আর যা আমার স্টোরেজে যা রয়েছে টোটাল সবকিছু আমার কোথায় থাকবে, আমার এইচডিডির মধ্যে ম্যাক্স ডিবির মধ্যে থাকবে। যখনই আমার সিস্টেম যখনই নাকি রিবুট হবে তখনই ম্যাক্স ডিবি থেকে আমার ট্রেক্স ইঞ্জিন আমার কি করবে, হ্যাঁ, ম্যাক্স ডিবি থেকে লাস্ট অ্যাক্সেসেবল মানে হচ্ছে হ্যাঁ লাস্ট অ্যাক্সেসেবল ডেটা আর ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেসেবল ডেটা, প্রথমে তো লাস্ট অ্যাক্সেসেবল ডেটাকে র্যামে নিয়ে চলে আসবে অটোমেটিক, দেন হচ্ছে ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেসেবল ডেটাকে ও র্যামে নিয়ে চলে আসবে। কার কাছে দেবে? টেক্সট কিন্তু নিজের কাছে রাখবে না, টেক্সট শুধু সার্চ করে বের করে দেবে। কার কাছে রাখবে? পি স্টার টাইমের কাছে। পি স্টার টাইম হচ্ছে যে লাইট ওয়েট ডিবিটা, যে ডিবিটা আমার র্যামের মধ্যে, কারণ এখান থেকে তো এই ডেটাবেসের যে জিনিসগুলো, যে টেবিলের কি প্যাটার্ন, আমি তো এরকম নর্মাল তো আমি সি ড্রাইভ ডি ড্রাইভে তো দেখতে কাজ করতে পারি না, তাই তো? ওর মধ্যে অনেক কোয়ারি কাজ করবে, কি কোয়ারি বুঝবে একমাত্র ডিবি বুঝবে, যে কোনো অন্য কোনো ডিবি বুঝবে, যেন ওই ডিবি থেকে তুলে পি স্টার টাইমে নিয়ে আসে। টেক্সাসের এই কাজ দেওয়া নেওয়াতে কাজ, বুঝতে পারলে? হ্যালো, বুঝলাম। এনি কোশ্চেনস? বোঝা গেছে। হুম, তো এইটাই হচ্ছে ম্যাক্সুয়ালি হচ্ছে তোমার টেক্সাসের কাজ। তো এইভাবে আমার খানার পুরো প্রসেসটা আমার চলছে। যে আমি যখনই নাকি কোনো কিছু রিপোর্ট চাচ্ছি তখনই আমার এই রিপোর্ট প্রেজেন্টেশন লেয়ারের থ্রু দিয়ে আমার টেক্সাসের কাছে যাচ্ছে। এর মধ্যে আরো অনেক ব্যাপার আছে যেগুলো আমরা আস্তে আস্তে বুঝবো, যেখানে আমরা আরেকটা ক্লাস মানে আবার আমরা বুঝেছিলাম, যেটা হচ্ছে একদম টোটাল আমরা যে পিডিএফ দিয়ে আমরা ক্লাস স্টার্ট করেছিলাম, সেখানে আমরা পড়েছিলাম, সেটা কি ওরা ছিল 3 জন ছিল, সেখানে হচ্ছে কি ছিল ওখানে ডেল্টা স্টোরেজ ছিল, তাই তো মনে আছে? কলম আর টেবিল বুঝিয়েছিলাম, কম্পাইল, হ্যাঁ কলম টেবিল সব বলেছিলাম। হ্যাঁ এগুলো সব বুঝিয়েছিলাম। তো ওগুলো আমরা আবার করবো। তো ওই এরপরে আমরা পুরো ডিটেলস ফাংশনেবল ভেতরে যে কিভাবে প্রসেসটা চলছে, কিভাবে আরো প্রসেস তৈরি করেছে, সেটাকে আমরা এখানে বলবো। তো এইভাবে হচ্ছে আমার হচ্ছে হানা অ্যাকচুয়ালি হচ্ছে কাজ করছে, ঠিক আছে? আজকে আর অনেক লেট হয়ে গেছে, আজকে আর করলাম না, আমি লাঞ্চ করিনি এখন, বুঝতে পারলাম? আচ্ছা এখানে শেষ করে আমরা সপ্তাহে মঙ্গলবার দিন একটা কি ক্লাস করতে পারি? কখন করাবেন স্যার? রাত্রে। হ্যাঁ হ্যাঁ 9টা 9:30টার পরে। হ্যাঁ 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 9টা 9:30। আচ্ছা ঠিক আছে, হোক। বলো। হ্যাঁ লেখো সোম, টেক্সট করো। অ্যাডাপ্টারটা ঠিক করে দিন না স্যার। কি ঠিক করে দেবো? ওর সিস্টেমটা স্যার, ওর সিস্টেমটার সঙ্গে পিংটা হচ্ছে না। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তুমি কালকে আমাকে একটা রিমোট দাও না, অফিস টাইমে দিতে পারবে? না হলে কত নাগাদ স্যার? 11টা 12টার দিকে। ঠিক আছে স্যার, আমি 12:15 একটা রিপোর্ট দাও, 12:15। 12:15 একদম 12:15। ঠিক আছে। আর ইসে তুমি অনির্বাণ তুমি তো আর ফোন করলে না কাউকে? স্যার আমি এখনো দিন করার কথা যা ডেটা আছে খালি করতে পারিনি স্যার, আজকেই করবো ফরম্যাটটা। আমি আচ্ছা করলে আমি করে- স্যার আমি না কালকে বুধবার মঙ্গলবার দিন তো আমরা ক্লাস করবো, ওই সময় করবো না। তুমি কালকে ওই তো সৌম্য করবে তো, হ্যাঁ 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 ওই সৌম্যর পরেই ফোন করো। সৌম্যটা তো বেশিক্ষণ লাগবে না, ওটা ওই 15-20 মিনিটের ব্যাপার। আমার স্যার কাল থেকে স্যার ওই 12:30 থেকে 9:30 অবধি শিফট আছে। যদি স্যার কালকে রাত্রে 9:30 পরে করি অসুবিধা হবে? কোনো অসুবিধা নেই, 9:30টার পরে। তাহলে 9:30 পরে তাহলে আমি করছি। তাহলে স্যার আমি রেডি করে রাখছি স্যার আজকের মধ্যে, তাহলে কালকে আমি করব। ঠিক আছে। তো ঠিক আছে স্যার। কোনো কোশ্চেনস আছে বলো? না স্যার এইটুকুতে তো কোশ্চেন নেই আপাতত। আর এই যে ডিটেলসটা খুব কিন্তু মানে ভাইটাল ডিটেলস, ঠিক আছে? তো এই ডিটেলসটা যদি তুমি পুরোটা মাথায় রাখো, যে এই প্রসেসটা যে কিভাবে চলছে, তাহলে পুরো হানা ক্লিয়ার হবে। ওকে, হ্যাঁ। আরো এর পরের যে ক্লাসটা আমরা যেটা করব, যেটা ডেল্টা স্টোরেজ যেগুলো করেছিলাম, যে কম্পাইলিং গুলো করছে, কিভাবে কি করছে, এগুলোই হচ্ছে মেইন, ঠিক আছে? হ্যাঁ। আর হানা স্টুডিওতে কিছুই নেই। হানা স্টুডিওতে তোমার হচ্ছে জাস্ট এদিক ওদিক সবই লেখা রয়েছে, যেমন আমরা ইসেতে করেছিলাম ডিপিএ ককপিট। হ্যাঁ ডিবিএ ককপিট কি কোড দিয়ে আমরা ঢুকেছিলাম,
না অ্যাকচুয়ালি তাই, হ্যাঁ। এখানেও ডিবিএ ককপিটও রয়েছে, হানাও রয়েছে। ডিবিএ ককপিট ওয়েব বেস রয়েছে আমার, আর হানা স্টুডিও হচ্ছে আমার এটা লাস্টের দিকে রয়েছে, হানা স্টুডিও অ্যাপ্লিকেশন বেস রয়েছে। হুম, মনিটরিং এর জন্য। ওকে, হুম, তো আমরা এগুলো করবো আস্তে আস্তে। তো আজকে এই পর্যন্তই রাখি। ঠিক আছে স্যার। ঠিক আছে, আমরা ঠিক আছে। কালকে তাহলে কালকে ওটা দেখছি, আর মঙ্গলবার দিনকে আমরা পুরো একদম ওই ক্লাসটা করছি, ঠিক আছে তো? পুরো একদম স্টার্ট। মঙ্গলবার দিনকে কটা বললে? মঙ্গলবার দিন রাত্রি 9:30 পর। 9:30টার পর, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ রেকর্ডিংটা পাঠিয়ে দিও। হুম, হ্যাঁ হ্যাঁ ওটাই খুব ভালো হবে। চলো টাটা। ঠিক আছে।